নেটফ্লিক্সের নতুন কোরিয়ান ড্রামা মিস্টার প্লাঙ্কটন, যেখানে এই ড্রামাটিতে দুটি মানুষের পাওয়া না পাওয়া যে আক্ষেপ কতটা কষ্ট যন্ত্রণাময় তাই সৃষ্টিতে তুলে ধরা হয়েছে। তো দৃশ্যের শুরুতে দেখা যায় আমাদের এই ড্রামার মেন লিড হাইজো নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় বরফের উপর পড়ে আছে আর প্রচণ্ড আক্ষেপের স্বরে আকাশের দিকে সে তাকিয়ে বলতে থাকে, আমার জীবনের শেষ কি এই পর্যন্তই? আমি কি আর কোনোদিনই বেঁচে উঠতে পারবো না? আর এসব বলতে বলতে হাইজোর চোখে অশ্রুতে টলমল করতে থাকলে অন্যদিকে তখন এই ড্রামার ফিমেল লিড জোজো চিৎকার করে ও হাইজির দিকে আসতে থাকে আর বলতে থাকে, তুমি কি সত্যি মারা যাচ্ছ? আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমাকে একা করে চলে গেলে আমি তোমাকে কখনোই ছাড়বো না। এসব বলতে বলতে ও পাগলের মতো হাইজোর দিকে ছুটে আসতে থাকলে সিনটি তখন ওখানেই কাট হয়ে যায়। আর তারপরই আমাদের এই কাহিনীর পেছনের কারণ জানতে এই ঘটনার পাশটি আমাদের টেনে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় যে হাইজোর আপন বলতে এই পৃথিবীতে ওর কেউই নেই, শুধুমাত্র এক বন্ধু ছাড়া। আর ওর জীর্ণশীর্ণ জীবনে ও শুধু নিজেকেই প্রাধান্য দেয়, কারো কথাই ও পরোয়া করে না, এমনকি ও কাউকেও কখনোই ভয় পায় না। কোনো রকম ছোটোখাটো কাজ করেও কোনোভাবে চলে, যার ধরুন কোনো মাসে বিল ভাড়া কোনোটাই ও পরিশোধ করতে পারে না। সব মিলিয়ে হাইজোর বেঁচে থেকেও যেন মৃতের মতো পড়ে থাকে এখান থেকে ওখানে, কেননা ও শৈশব থেকে ও একজন নাম পরিচয়হীন ছেলে পরিচয়ে অনাথের মতো বড় হয়েছে। এরপর হাইজোর বন্ধু হাইজোকে খুঁজতে ওর বাসায় আসে, আর এরই মধ্যে নুরিন নামে এক লেডি হাইজোর খোঁজে বাসায় আসে এবং ওকে এদিক ওদিক তখন খুঁজতে থাকে। আর এই নুরিন হচ্ছে হাইজোর চলার বন্ধু, শত্রু, প্রেমিকা, চাহিদা সবকিছুই, মানে ওর একাকিত্বের সঙ্গী। আর হাইজোকে না পেয়ে নুরিন তখন রাগ করে চলে যেতে গেলে তখনই বন্ধু নুরিনকে দেখেও পালানোর চেষ্টা করে, কারণ বন্ধুটি নুরিনকে মোটেও পছন্দ করে না। কিন্তু নুরিন হাইজোর বন্ধুকে দেখে ফেলায় আবার ওকে নিয়ে উপরে ওঠে এবং হাইজোকে ঘরের এখানে ওখানে খোঁজ করতে থাকে, কিন্তু অবশেষে ওকে কোথাও না পেয়ে রাগে কিছুক্ষণ গালমন্দ দিয়ে চলে যায়। আর তারপরই দেখা যায় যে হাইজো ওর ঘরের সোফার নিচ থেকে বের হয় এবং নুরিনের চলে যাওয়া দেখতে থাকে। বন্ধুটি তখন হাইজোর এমন বেহাল জীবনযাপনে ও কম্পিউটারে একের পর এক কাজের সন্ধান করতে থাকে, যাতে এই পারিশ্রমিক দিয়ে ঘরের কোনো রকম বিল পরিশোধ করতে পারে। আর সেই কাজের ডিটেলস হাইজোকেও বলতে থাকলে কিন্তু কোনো কাজে হাইজোর মন মতো পছন্দ হয় না, যার ধরুন ও সব কাজই রিজেক্ট করে দেয়। আর তখনই এক ধনী রমণী তার গ্যাংস্টার নিয়ে হাইজোর রুমে প্রবেশ করে এবং হাইজো ওর কল বারবার রিজেক্ট করায় তখন এক ধাক্কায় হাইজোকে নিচে ফেলে দেয়। আর তার কারণ হচ্ছে হাইজো মেয়েটির আদেশ মতো কাজ করতে না চাওয়ায় ওর জ্ঞান বাহিনী দিয়ে হাইজোকে এই হুমকি দেয়, হয় সে ওর কথা মতো চলবে, নয় ওর ক্ষতি করবে। কিন্তু হাইজো ধনী রমণীর কোনো কথায় ও ভ্রুক্ষেপ না করলে তখনই মেয়েটি বলে যে শুধু তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে, আর সেটি হলো আমাকে আমার বিয়ের আসর থেকে চুরি করে পালাতে হবে। এই কথা শুনে হাইজোর কাছে কাজটি তেমন একটা ওর কাছে খারাপ মনে হলো না, আর তাই ও এই কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু বন্ধু শুনে তো এমন গ্যাং বাহিনীর কাজ করতে ওকে বারবারই নিষেধ করতে থাকে, কিন্তু হাইজো ও কারো কথাই শোনে না, বরং ওর যখন যা মন চায় তাই ও করে ছাড়ে। আর তারপরে সেই ধনীর দুলালি মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু হতে থাকলে আর এদিকে হাইজো ও চুক্তি মতেই কনেকে কিডন্যাপ করতে ও লন্ডন থেকে পোশাক ভাড়া করে। এরপর অন্য সিনে দেখানো হয় জোজো, মানে আমাদের এই ড্রামার মেইন ফিমেল লিড জোজোর ওর বয়ফ্রেন্ডের সাথে 3 দিন পর বিয়ে ঠিক হওয়ায় ওকে জুয়েলারি শপে এনে আংটি পছন্দ করানো হচ্ছে। কিন্তু জোজোর জন্য শ্বশুরবাড়ি থেকে এমন একটি আংটি পছন্দ করা হয় যার মূল্য খুবই সামান্য। আর এটা জোজো বুঝতে পারলে তখন জোজোকে এই কথা বলা হয়, আংটি চেয়ে বরং তোমার গর্ভে থাকা সন্তানের মূল্য বেশি, তুমি তার মূল্যায়ন করো। কেননা জোজোর শ্বশুরবাড়ির সবাই জানতো যে জোজো 2 সপ্তাহের প্রেগন্যান্ট, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও শাশুড়ি তার ছেলের গার্লফ্রেন্ডকে বউ হিসেবে মেনে নিতে রাজি হয়, কেননা এই সন্তান তো তারই ছেলের রক্তের। আর গর্ভে থাকা সন্তানের কথা বললে জোজো পেটের উপর হাত দিয়ে ও কিছু একটা ভাবতে থাকে। তখন জুয়েলারি শপের কর্মীটি শুনে ওকে মা হওয়ার কনগ্রেচুলেশন জানালে জোজো শুনে এক চিলতে হাসি দেয়। আর তারপর দেখানো হয় যে জোজো প্রেগন্যান্সি টেস্ট করতে ও একটি হাসপাতালে যায় এবং গর্ভে থাকা শিশুর সম্পর্কিত বই উলটপালট করে ও খুব আগ্রহ ভরে দেখতে থাকে।
আর তখনই বাচ্চা কাঁধে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে জোজো ওর নিজের সিটটিও ছেড়ে তাকে বসতে দেয়। আর এই দয়া দেখানোয় বাট মহিলাটির মধ্যে বিন্দুমাত্র প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে তাকে দেখা যায় না। আর এদিকে সেই গ্যাংস্টার মেয়ের বাবাকে দেখানো হয় যে তার মেয়ের বিয়েতে খুব ধুমধাম করে আয়োজন করেছে এবং তারই প্রতিপক্ষ আরেক গ্যাংস্টার বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেছে, যার কারণে মেয়ে এই বিয়েতে রাজি না হওয়া সত্ত্বেও সে তার মেয়েকে এক প্রকার বাধ্য করে এই বিয়ে দিচ্ছে, যার দরুন মেয়েটি কোনো উপায় না পেয়ে হাইজুকে বিয়ে ভাঙতে ভাড়া করে এবং বাবার বিপুল পরিমাণ টাকা ওর বডিগার্ডকে দিয়ে চুরি করায়। তো বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেলে যখন আংটি পরানোর সময় আসে আর তখনই কোণে এদিক ওদিক তাকাতে থাকে, বাট এত সময় পার হওয়ার পরও এখনও হাইজো এসে এখানে না পৌঁছায় মেয়েটি তখন বারবার ওর দেহরক্ষীর দিকে তাকাতে থাকে এবং তার কিছুক্ষণ পরে হাইজো এক মোটর বাইকে করে ও সুপারহিরোর মতো বিয়ের আসরে এসে পৌঁছায়। আর তখনই বিয়ে পড়ার সাথে সাথে থেমে যায় এবং আচানক ওর এমন উপস্থিতিতে সবাই হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তো বয়ফ্রেন্ড কিছু বুঝে উঠতে না পারলে সে কিছু বলতে এগিয়ে গেলে তখনই হাইজো এক ঘুষি তোর দাঁত ভেঙে ফেলে এবং গ্যাংস্টার মেয়েকে ওর মোটর বাইকে করে ভাগিয়ে নিয়ে যায়। আর তারপরে ওরা সেখান থেকে পালিয়ে ছুটতে ছুটতে অনেক দূরে চলে এলে মেয়েটি তো খুবই খুশি থাকে। কিন্তু হঠাৎ ওই মুহূর্তে হাইজোর মাথায় চরম পেইন শুরু হলে ওর চোখে মুখে তখন ওর ব্যথিত স্মৃতি বারবার ভেসে উঠতে থাকে যে ওর বাবা মা ওকে ছেড়ে চলে যাচ্ছে, যার কারণে হাইজো দিক হারিয়ে ওর বাইক ছিটকে পড়ে একদিকে আর ওরা পড়ে অন্যদিকে। আর তারপরে হাইজোর জ্ঞান ফিরতেই দেখে যে ওর বন্ধু হাসপাতালের সিটে ওর পাশে এসে বসে আছে। আর মেয়েটি কথা জিজ্ঞেস করতে তখন বন্ধুটি বলে যে সে সুস্থ হতে এয়ারপোর্টের দিকে চলে গেছে। তো হাইজো মোটামুটি একটু সুস্থ হওয়ায় যখন হসপিটাল ত্যাগ করতে যায় তখনই ডক্টর ওকে পিছন থেকে বলে যে ওকে একটু অপেক্ষা করতে, ওর সাথে তার কিছু বলার আছে। এরপর ডক্টর ওর মাথায় দীর্ঘদিন ধরে থাকা এক বিরল রোগের কথা ওকে খুলে জানায় যে ওর মাথায় বলার মতো কিছু বোমা আছে যা ওর মস্তিষ্কে দিনকে দিন রক্তক্ষরণ বাড়ছে, আর সেটি ঠিকমতো ট্রিটমেন্ট না নিলে তা একসময় ব্রেন বিস্ফোরিত হতে পারে, যা ওর মৃত্যু পর্যন্ত হতে পারে, আর সেটি বেঁচে থাকাও হবে খুব অল্প সময়ের। কথা শুনে হাইজো তখন ডক্টরকে জিজ্ঞেস করে যে ও আর এভাবে আর কতদিন বেঁচে থাকতে পারবে। তখন ডক্টর শুনে জানায় বড়জোর 3 মাস। হাইজো শুনে তো তখন ওর কষ্টের এক লম্বা নিঃশ্বাস ছাড়ে। ডক্টর কথাও বলে যে ওর এই রোগ বংশগত। কথা শুনে হাইজো অবজ্ঞা ভরে তখনও এক চিলতে হাসি হেসে বলে, যারা আমাকে কোনোদিনই সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি অথচ তাদের জিন আমার শরীরে বইছে। আর অন্যদিকে তো মাত্র 28 বছরের জোজো নামের মেয়েটি, যার 3 দিন পরে বিয়ের সমস্ত কিছুই ঠিকঠাক, হঠাৎও তখন ডক্টর থেকে জানতে পারে ওর অকাল মেনোপজের কথা, যা শুনে তো জোজোর মাথায় যেন পুরো পৃথিবী ভেঙে পড়ে। আর এর কারণ জিজ্ঞেস করলে তখন ডক্টর জানায় যে অতিরিক্ত মাত্রার উচ্চচাপ, স্ট্রেস এবং জেনেটিক কিছু হরমোনাল কারণে কিছু নারীরা এই রোগে ভুগে থাকে। আর জোজোর বেলাও সেম কাহিনীটি ঘটে, যার ফলে জোজো তো এমন অপ্রিয় সত্য ও কিছুতেই মেনে নিতে না পারলে চিৎকার করে তখন কাঁদতে শুরু করে আর বলে যে পৃথিবীতে এত মানুষ থাকতে ওর সাথে কেন এমনটি ঘটনা ঘটলো। কারণ ও সন্তানই যদি ধারণ করতে না পারে তবে ওর পক্ষে বিয়ে টিকিয়ে রাখাও কঠিন হবে। এটা ভেবেই জোজোর ডক্টরের কাছে সমাধান চাইলে বাট ডক্টর ওকে কোনো সমাধানই দিতে পারে না। তো দুজনেই দুদিক থেকে কষ্টে ভরা মন নিয়ে হসপিটাল থেকে ওরা বের হলে হাইজো এক প্রান্তে একটি সিটে গিয়ে মন খারাপ করে বসে থাকে আর অন্য প্রান্তে জোজো আড়ালে এক কোণে বসেও চিৎকার করে কাঁদতে থাকে যে ও আর কোনোদিনে মা হতে পারবে না এই কষ্টে। তো সবাই দেখে হা করে তাকিয়ে থাকলে তখন বাচ্চা কোলে সেই মহিলাটি ওর পাশে এসে বসে এবং চোখ মুছতে ওকে একটি সে টিস্যু এগিয়ে দেয়। এরপর বলে যে আমিও তোমার মতো অনেক কেঁদেছি। আর তারপর তার হাজব্যান্ডের কল এলে সে বাচ্চাটিকে জোজোর কোলে দিয়ে স্বামীর সাথে সে চিৎকার করতে থাকে যে পরপর 9টি বেবি জন্ম দিয়েও সে কেন পিতা হিসেবে তাদের কারোরই দায়িত্ব পালন করছে না। আর এসব নিয়ে মহিলাটি কিছুক্ষণ স্বামীর সাথে ঝগড়া করলে তার কিছুক্ষণ পরেই ও প্রান্ত থেকে লাইনটি কেটে দেয়। তো জোজো শুনে তখন মহিলাটিকে এই রিকোয়েস্ট করে যেন তার মধ্যে থেকে ওকে একটি সে বেবি দিয়ে দেয়, কারণ ও মা হতে চায় এবং ও একটি পরিবার চায়। এই কথা শুনে মহিলাটি অমনি তার বাচ্চা জোজোর কোল থেকে কেড়ে নিতে চায় এবং এক পর্যায়ে দুজনের মধ্যে বাচ্চা নিয়ে তখন ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
আর জোজো তখন চিৎকার করে কাঁদতে থাকে এবং দূরে বসে এই সমস্ত কিছু হাইজো বসে দেখতে থাকে। আর তারপর বৃষ্টির মধ্যে দিয়ে জোজো একা হেঁটে যেতে থাকলে হাইজো ওর হাতের ছাতাটি দিয়ে ও নীরবে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, কারণ 3 দিন পর জোজোর সাথে বাড়ির বড় ছেলের বিয়ে। তো আজ কিচেনে জোজো কাজ করতে গিয়ে ওর হাতটি কেটে ফেললে শাশুড়ি দেখে সে প্রচণ্ড রাগান্বিত হয় এবং চিৎকার করে বলতে থাকে যে কেন ওকে কিচেনে ঢুকতে দিয়েছে। একে তো সে ওকে আগে থেকেই পছন্দ করে না, তার উপর আবার এমন ভুল করায় জোজোকে সে অনেক অপমান করে কথা শোনাতে থাকে। আর তারপরে সে ওর হাত ব্যান্ডেজ করে দেয় এবং ওর গর্ভে থাকা বাচ্চাটির প্রতি ওকে কেয়ার নিতে বলে। অন্যদিকে হাইজো টিভিতে পিতা পুত্রের একটি শো দেখে ওর কাছে খুব হাস্যকর মনে হয়। আর তারপরে ও তড়িঘড়ি করে কোথাও যেতে প্রস্তুতি নিতে শুরু করলে বন্ধুটি জিজ্ঞেস করে যে ও এখন কোথায় যাচ্ছে। হাইজো বলে যে ওর জন্মদাতা নরপশু বাবাকে খুঁজতে যাচ্ছে, যে ওকে জন্ম দিয়েও নিজ সন্তানকে ছেড়ে চলে গেছে। একথা বলে হাইজো সব ছেড়ে ছুড়ে অন্য আরেক দিগন্তে ছুটতে থাকে এবং অফিসের সমস্ত কিছু বিক্রি করে ওকে বিল পরিশোধ করে দিতে বলে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে জোজোর রুমে এসে শুয়ে পড়ে এবং স্বপ্নে দেখে যে ও বেবি শো অফ করতে ও মিথ্যে বেবি বাম তৈরি করছে। আর তখনই শাশুড়ি সেটি দেখে ফেলায় ওকে গার্ড দিয়ে সে টেনে এসে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর এই স্বপ্ন দেখে জোজোর ভয়ে ঘুম ভেঙে যায় এবং এই দজ্জাল শাশুড়ির হাতে মরার চেতে তার ছেলের সাথে বিয়ে না করতে ওই রাতে জোজো ও শহরে ফিরে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রওনা হয়। এরপর অনেক কষ্টে জোজো প্রহরীদের চোখে ফাঁকি দিয়ে যখনই গেট দিয়ে বের হতে যাবে তখনই কেউ যেন ওকে ধরে ফেলে। আর তারপরেই দেখা যায় যে পরদিনই ওকে বিয়ের জন্য সাজানো হচ্ছে। জোজোকে তখন খুব খুশি দেখা গেল, বাট এখান থেকে পালানোর ও পায়ের মধ্যে এক বিকল্প প্ল্যানিং করে রাখে। আর তারপরেই বর আসছে শুনে রুম থেকে সবাই বের হয়ে গেলে আর তখনই সেখানে হাইজো আসে এবং ওকে ওর সাথে পালাতে বলে। তো জোজো ওকে না চেনে ওর সাথে যেতে না চাইলে হাইজো বলে আমি তোমাকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাব, কারণ আমি জানি তুমি বিয়ে করতে চাচ্ছ না। আর তখনই বর চলে আসে এবং দুজনকে এক রুমে এই অবস্থায় সে দেখে ফেলে। আর ড্রামাটি এখানে শেষ হয়। আর পরবর্তীতে কী ঘটনা ঘটলো সেটি আমরা দেখব নেক্সট পার্টে।